তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আমাদের সয়েল মেকানিক্স অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লুইড মেকানিক্স নিয়ে পড়াশোনা চলছে। তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা কিন্তু ফ্লুইড মেকানিক্স এর উপর। তো ফ্লুইড মেকানিক্সে আমরা আগের দিন যেটা শিখেছি সেটা হচ্ছে ভিসকোসিটি দু ধরনের হয়, ডাইনামিক ভিসকোসিটি, কাইনেমেটিক ভিসকোসিটি, এবং সেই ভিসকোসিটি গুলোর আমরা ইউনিট বার করেছিলাম এবং ভিসকোসিটি গুলো কি সেটা মোটামুটি ভাবে জেনেছিলাম। কিন্তু এখান থেকে আরো কয়েকটা জিনিস আমাদেরকে জানাটা খুব দরকার এবং অবশ্যই এখান থেকে কিছু নিউমেরিক্যালসও আমাদেরকে সলভ করতে হবে পরীক্ষার জন্য। তো অবশ্যই তার সাথে সাথে আমাদের এই ব্যাপারটা সম্পর্কে টোটাল একটা কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমাদেরকে এগুলো করতে হবে। তো চলো আজকে দেরি না করে আমরা শুরু করে দিই আজকের পড়াশোনাটা। আমরা প্রথমেই একটা জিনিস জানবো যে এই যে ভিসকোসিটি সম্পর্কে আমরা আগের দিন পড়লাম, কি পড়েছি, ভিসকোসিটি সম্পর্কে যে আমরা আগের দিন পড়েছি, সেই ভিসকোসিটি কি কি জিনিসের উপর ডিপেন্ড করে বা কোন কোন জিনিসের সাথে এটা ডিরেক্টলি রিলেটেড সেটা আমরা আগে একটু জানবো। প্রথমেই যে জিনিসটা আসে সেটা হচ্ছে টেম্পারেচার। কি আসে? টেম্পারেচার। অর্থাৎ যদি আমরা তাপমাত্রা বাড়াই, উষ্ণতা যদি বাড়ায়, তাহলে ভিসকোসিটি কিভাবে পরিবর্তিত হবে সেটা আমাদেরকে জেনে নিতে হবে। ফ্লুইড মানে আমরা কি জানি? ফ্লুইড মানে আমরা দুটো জিনিস জানি, একটা হচ্ছে আমরা লিকুইড জানি আর আরেকটা জানি হচ্ছে গ্যাস। তাহলে এই ভিসকোসিটি টেম্পারেচারের সাথে যে রিলেশনশিপটা হবে সেটা কিন্তু দুটোর জন্য আমাদেরকে একটু আলাদা আলাদা করে জানতে হবে। কেন কি ধরা যাক প্রশ্ন এরকম দিয়ে দিতেই পারে যে টেম্পারেচারের সাথে গ্যাসের কিরকম ভাবে পরিবর্তিত হয়। তো এই সিম্পল একটা কনসেপ্ট আমাদেরকে কিন্তু দুটোর জন্যই কিন্তু জেনে নিতে হবে। তো চলো প্রথমে আমরা জেনে নিই লিকুইডের ক্ষেত্রে টেম্পারেচার কিভাবে ভ্যারি করে। টেম্পারেচার ভ্যারিয়েশন ফর লিকুইড। আচ্ছা, লিকুইডের ক্ষেত্রে আমাদের একটা অনেকগুলো মডেল আছে, যে মডেলগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে কিরকম টেম্পারেচার ভ্যারিয়েশন করে। তার মধ্যে একটা খুব পরিচিত স্ট্যান্ডার্ড মডেল আমি তোমাদেরকে দিলাম, যেটা যদি মিউ যদি হয় তাহলে হচ্ছে মিউ 0 বাই 1 প্লাস আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার। এটা কি তোমাদেরকে মনে রাখতে হবে? না, এটা মনে রাখার কোনো দরকার নেই। এটা জাস্ট একটা মডেল, মানে যেখান থেকে আমরা বুঝতে পারি যে মিউ এর সাথে টেম্পারেচারের কি রিলেশন আছে। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ, এখান থেকে বুঝেই যাচ্ছ যে টি যদি বাড়ে, যেহেতু টি হরে আছে, ঠিক আছে, নিচে আছে, তো টি যদি বাড়ে তাহলে মিউ এর কি হবে? ইনভার্সলি প্রপোর্শনাল হবে, অর্থাৎ মিউ কিন্তু কমে যাবে। এবার আমরা কনসেপচুয়ালি ব্যাপারটাকে একবার বোঝার চেষ্টা করি। যদি টেম্পারেচার যদি বাড়ে, আমরা এটা আগের সয়েলের ক্লাসে পড়েছি, তবুও একবার আমি রিভিশন করে দিচ্ছি তোমাদেরকে। যদি টেম্পারেচার যদি বাড়ে, ঠিক আছে, তাহলে টেম্পারেচার বাড়লে কি হবে? লিকুইডের কি ভলিউম বাড়বে। ওকে, টেম্পারেচার যদি বাড়ে তাহলে লিকুইডের কি হবে? ভলিউম বাড়বে। আচ্ছা, যদি ভলিউম বাড়ে তাহলে কি হবে? মানে কণাগুলো একে অপর থেকে দূরে সরে যাবে, তাই তো। আর ভিসকোসিটি মানে আমরা কি জানি? ভিসকোসিটি মানে আমরা জানি যে কণাগুলোর মধ্যে যত কাছাকাছি থাকবে এবং কণাগুলোর মধ্যে যদি আকর্ষণ বল আছে, সেই আকর্ষণ বলটাই হচ্ছে ভিসকোসিটির কারণ। তাহলে যদি টেম্পারেচার বাড়ায়, যদি ভলিউম যদি বেড়ে যায়, তাহলে কি হবে? কণাগুলোর মধ্যে ডিস্টেন্স যদি বেড়ে যায়, তাহলে কি হবে? এদের মধ্যে যে আকর্ষণ বল তার পরিমাণটাও কমে যাবে। ক্লিয়ার তো? সেই কারণেই আমরা কনসেপচুয়ালিও দেখতে পাচ্ছি যদি টেম্পারেচার বাড়ে তাহলে কিন্তু ভিসকোসিটি কমতে শুরু করবে। ক্লিয়ার? আর আমরা এখান থেকেও এটা পেয়ে যাচ্ছি। এবার ইন কেস অফ গ্যাসেস, গ্যাসের ক্ষেত্রে কি হতে পারে? এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। দেখো, গ্যাসের ক্ষেত্রে, লিকুইডের ক্ষেত্রে কি হয়? লিকুইডের ক্ষেত্রে এই যে মলিকুলগুলো হয়, সেই মলিকুলগুলো নিজেদের মধ্যে যে কোহেশন ফোর্স যেটা আছে, মানে নিজেদের মধ্যে যে আকর্ষণ বল, তার দ্বারা কানেক্টেড থাকে। তার যা ডেনসিটি হয় এর দ্বারা হয়, বুঝতে পেরেছো তো? কিন্তু ফর গ্যাসেস এর মধ্যে কি হয়? এই যে কোহেশন ফোর্স, এটা কিন্তু গ্যাসের ক্ষেত্রে থাকে না, সেই জন্য গ্যাস কিন্তু কম্প্রেসেবল হয়। ক্লিয়ার? তো যাই হোক, তো গ্যাসের ক্ষেত্রে গ্যাসের এই কণাগুলোর মধ্যে কিভাবে আকর্ষণ বলটা থাকে বলতো, বা কিভাবে গ্যাসের মধ্যে আমরা ভিসকোসিটিটা পাই? সেটা হচ্ছে এই এক একটা কণা ভীষণ ছটপট করে, ঠিক আছে, সেই তাদের মধ্যে যে কম্পালশন হয়, সেই কম্পালশনের জন্যই কিন্তু আমরা ভিসকোসিটিটা পাই। ক্লিয়ার? এবার যদি ধরো আমরা টেম্পারেচার যদি বাড়িয়ে দিই গ্যাসের ক্ষেত্রে, তাহলে কি হবে? এই ছোটাছুটিটা আরো বেড়ে যাবে। আর যদি আরো বেড়ে যায় তাহলে কি হবে? এখানে কি ছোটাছুটি কম্পালশনের জন্য যে ফোর্সটা তৈরি হচ্ছে, বা যে বলতে পারো ভেতরে যে রেজিস্ট্যান্সটা তৈরি হচ্ছে, সেই রেজিস্ট্যান্সটাই তো ভিসকোসিটি। তাহলে টেম্পারেচার বাড়ালে অবশ্যই গ্যাসের ক্ষেত্রে কিন্তু ভিসকোসিটি বেড়ে যায়। আচ্ছা,
তাহলে আমরা দুটো জিনিস বুঝলাম। প্রথম কথা, টেম্পারেচার বাড়ালে, টেম্পারেচার যদি বাড়ে, ঠিক আছে, তাহলে লিকুইডের ক্ষেত্রে ভিসকোসিটি কমে যায়। আর টেম্পারেচার যদি বাড়ে তাহলে গ্যাসের ক্ষেত্রে বেড়ে যায়। এটা কিন্তু মাথায় রাখো, এটা কিন্তু জাস্ট নোট ডাউন করে রাখো। যে নোট খাতা আমি বানাতে বলেছি তার মধ্যে এই জিনিসটা জাস্ট লিখে রাখো, তাহলে এখান থেকে বুঝে যাবে। কনসেপ্টের পেছনে বুঝে গেলে, হ্যাঁ, এবার তোমাদেরকে আরেকটা জিনিস বলার, যে আমি যে রিলেশনশিপ গুলো এক্ষুনি তোমাদেরকে দেখালাম সেগুলো কিন্তু মিউ এর সাথে রিলেশনশিপ, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা ভিসকোসিটি আমরা দুটো পড়েছি, মিউ পড়েছি, তার সাথে সাথে আমরা কি পড়েছি, কাইনেমেটিক ভিসকোসিটি পড়েছি। তাহলে কাইনেমেটিক ভিসকোসিটি মানে কি পড়েছিলাম, মিউ বাই রো, ঠিক আছে। তাহলে এই নিউ এর সাথে টেম্পারেচার বাড়ার সাথে সাথে লিকুইড এবং গ্যাসের কি কি রিলেশনশিপ হবে তোমরা একটু মাথা খাটাও। তোমাকে একটা ছোট্ট বলে, যেমন লিকুইডের ক্ষেত্রে দেখো, লিকুইডের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা পড়লাম যে টেম্পারেচার যত বাড়ে তত কি হয়, মিউ কি হয়, কমে, ভিসকোসিটি কমে যায়। টেম্পারেচার বাড়লে ভিসকোসিটি কমে যায়। আচ্ছা, ডেনসিটির ক্ষেত্রে কি হবে, যদি টেম্পারেচার যদি বাড়ে, তাহলে ভলিউম বাড়বে, আর ভলিউমের সাথে কি রিলেশন, রোয়ের রিলেশন যদি ভলিউম বাড়ে তাহলে রো কমে যায়, তাহলে রো কমে যাবে। তাহলে একটা জিনিস দেখো, যে রো কমছে মানে হটটাও কমছে, লবটাও কমছে, ঠিক আছে। এক্ষেত্রে এই যে রোয়ের যে কমে যাওয়া, অ্যাকচুয়ালি আমাদের লিকুইডের যে রো বা ডেনসিটি যে কমে যাওয়া বা বেড়ে যাওয়া, এর যে মান বা যে ম্যাগনিটিউড যে চেঞ্জ হয় না, সেটা খুবই কম ইন রেসপেক্ট টু এটা টেম্পারেচারের সাথে মিউদের কি রিলেশনশিপ। আরেকটা রিলেশনশিপ আছে প্রেসারের সাথে কি সম্পর্ক। তো এক্ষেত্রে আমি শুধু একটা জিনিস বলে রাখি, যে প্রেসারের সাথে লিকুইডের, মানে প্রেসার বাড়লো কি কমলো, তার সাথে সাথে লিকুইডের কিন্তু কোনো ভিসকোসিটি চেঞ্জ হওয়ার সম্পর্ক নেই। অর্থাৎ প্রেসার বাড়লো বা কমলো তাতে ভিসকোসিটি যে খুব স্লাইট চেঞ্জ হয়, সেটাকে আমরা কিন্তু লিকুইডের ক্ষেত্রে প্রায় ইগনোরই করি বলতে পারো, ঠিক আছে। গ্যাসের ক্ষেত্রে সেটা হয়, সেটা কি হবে তোমরা একটু বুদ্ধি খাটাও। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে একটু কনসেপ্ট ক্লিয়ার করবার জন্য আজকে আমি একটা নিউমেরিক্যাল করব, এবং নেক্সট ক্লাসে আমি আরো দু একটা নিউমেরিক্যালস করব, এবং নেক্সট ক্লাসে আমি এটাও দেখাবো যে পিএসসি থেকে, যেহেতু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষা খুব সামনে চলে এলো, তো সেখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসে বা দুই একটা প্রশ্ন আমি তোমাদের সাথে ডিসকাস করে দেখাবো, ঠিক আছে। তো চলো আমরা এবার জেনে নিই যে আজকে যে প্রশ্নটা সলভ করবো সেটা প্রথমে আগে একটু জেনে নিই। তো প্রশ্নটা কি আছে, যে ইফ দ্য ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ওভার এ প্লেট, ইজ গিভেন বাই কি না, u equal to 2/3 y minus y square, in which u is the velocity in meter per second at a distance y meter above the plate. Determine the shear stress at y equal to 0 and y equal to 0.15. এবং এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে যে ডাইনামিক ভিসকোসিটি হচ্ছে 8.63 পয়েন্ট, ঠিক আছে। তোমরা পজ করে কোয়েশ্চেনটাকে আরেকবার নিজেরা না তো টুকে নাও, না একবার ভালো করে দেখে নাও, ঠিক আছে। প্রশ্নটা ভালো করে বুঝে নেওয়াটা কিন্তু খুব দরকার। আচ্ছা, প্রবলেমটাকে আমরা এখানে জাস্ট সর্ট আউট করে লিখে নিয়েছি। আচ্ছা, আমি তোমাদেরকে এখানে একটা কথা বলি, যখন তোমাদের এমসিকিউ পরীক্ষাতে, যখন তোমরা পরীক্ষার হলে বসে সলভ করবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু যখনই কোনো প্রবলেম থাকবে, ফার্স্ট তুমি ধরো একটা জিনিস পড়ছো, প্রথমে যখন এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে পেলে যে ভেলোসিটি এট এ ডিস্টেন্স ওয়াই, এই নোটেশন সঙ্গে সঙ্গে কিন্তু পাশে লিখে নেবে ইউ ইকুয়াল টু এটা। ভেলোসিটি কি মানে ভেলোসিটি ইউ বা ভি যা দিয়ে লেখা হবে সেটা ইকুয়াল টু এটা, ঠিক আছে। তারপরে তোমাকে বলে দিল, ধরো যে তোমাকে মিউ বলে দিয়েছে, তাহলে মিউ ইকুয়াল টু ওটা, এটা সঙ্গে সঙ্গে কোয়েশ্চেনের পাশে লিখে নেবে, ঠিক আছে। তুমি যদি নোটেশন গুলোকে প্রথমে লিখে নাও তাহলে বুঝতে তোমার খুব ইজি হবে, অঙ্কটাকে সাজাতে বা কিভাবে সলভ করবে সেটাকে বুঝতে তোমাকে কিন্তু খুব ইজি হবে। আচ্ছা, এক্ষেত্রে আমি বলে রাখি, ভিসকোসিটি রিলেটেড যত কিছু অঙ্ক তার কিন্তু বেসিক ফর্মুলা ভাই ওই একটাই। কি সেই ফর্মুলা আমরা পড়েছি, টাউ মানে হচ্ছে শিয়ার স্ট্রেস ইকুয়াল টু কি মিউ ইনটু ডিইউ বাই ডিওয়াই। এখানে ইউ লেখো বা ভি লেখো, যাই হোক, মানে ভেলোসিটির পরিবর্তন বাই সেই দুটো লেয়ারের মধ্যে ডিস্টেন্সের লম্ব দূরত্বের পরিবর্তন, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে মেন ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে ভিসকোসিটির যত রকম নিউমেরিক্যাল মোটামুটি লেভেলের সলভ কিন্তু এই ফর্মুলার উপর বেস করেই হয়। তাই এই ফর্মুলাটা কিন্তু খুব সুন্দরভাবে মাথায় রেখো, এবং আমরাও কিন্তু এই ফর্মুলাটাকে ইউজ করে এই অঙ্কটা করবো, এবং সামনের দিকে যে অঙ্কগুলো করবো সেগুলো কিন্তু এই ফর্মুলা ইউজ করি।
এবার তুমি একটা খেয়াল করো যে আমার কাছে কি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, একটা ডিস্টেন্স একটা ইকুয়েশন আকারে দেওয়া আছে, মাইন্ড ইট একটা ইকুয়েশন আকারে দেওয়া আছে। তোমাদেরকে এই ক্ষেত্রে বলে রাখি, ফ্লুইড মেকানিক্স এর ক্ষেত্রে কিন্তু আমাদের আইনস্টাইন ইঞ্জিনিয়ার লেভেলে আমি একটু পরে করাবো, এখানে কিন্তু এই ইকুয়েশনের আকারে হ্যাঁ প্রশ্ন আসাটা কিন্তু আসে, এবং সেখান থেকে কিন্তু খুব ছোট্ট ডিরাইভেটিভ করে আমরা কিন্তু মানগুলোকে বার করতে হবে, ঠিক আছে? ফলে এই ধরনের জিনিস দেখে আগেই তোমরা ভয় পেয়ে যেও না। ওকে, ভেরি ইজি, খুবই মানে সহজ আর কি। তাহলে আমাদের এখানে ইউ দিয়ে দেওয়া আছে একটা ডিরাইভেশনের আকারে। আচ্ছা, এখানে সেখানে কি ওয়াইটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করো, আমাদেরকে কিন্তু ডিইউ বাই ডিওয়াই বার করতে হবে এনিহাউ। তাহলে ইউ আর ওয়াই এর একটা রিলেশনশিপ দিয়ে দিয়েছে, এবং ডিইউ ডিওয়াই কে আমরা এখান থেকে বার করতে পারবো না? হ্যাঁ, সিম্পল যদি আমরা এখানে একটা ডিরাইভেটিভ করে দিই তাহলে এটা পেয়ে যাবো। ডিইউ কে যদি ডিওয়াই এর রেসপেক্ট ডিরাইভেটিভ করে দিই তাহলে এটা পেয়ে যাবো। আচ্ছা, আর কি বলেছে, আমার মিউ বলে দেওয়া আছে। তাহলে মিউ যদি বলে দেওয়া থাকে, ডিইউ ডিওয়াই যদি বার করে নিতে পারি, তাহলে কি টাউ বা সিএফ স্টেজ বার করা কি খুব কঠিন? না। তাহলে চলো আমরা অঙ্কটা এবার সলভ করে নিই। তাহলে আমাদেরকে এখানে শুরু করবো কি, ইউ ইকুয়াল টু 2/3y মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে চলো আমরা এটাকে ডিওয়াই রেসপেক্ট ডিরাইভেটিভ করে দিই, তাহলে হচ্ছে ডিইউ বাই ডিওয়াই। তাহলে আমরা কি জানি, y কে যদি করি তাহলে এটা 2/3 হয়ে যায়, আর এটা হয়ে যায় 2y। ওকে, তাহলে আমরা ডিইউ ডিওয়াই পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে ডিইউ ডিআই এর মানটা কত হবে? কেন কি আমার বার করতে হবে সিএফ স্টেজ বার করতে হবে কততে, এইটা দিয়ে। এবার সেই জন্য আমাকে দুটো মানে বার করতে হবে, একটা ওয়াই মানে ওয়াই যখন 0 হবে তখন মানে বার করতে হবে, আর ওয়াই ইকুয়াল টু যখন 0.15 মিটার হবে তখন মানে বার করতে হবে। তাহলে চলো আমরা প্রথমে ডিইউ ডিওয়াইটা বার করি। সেক্ষেত্রে আমাকে একটা বলে দিয়েছে, প্রথমটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0। তাহলে চলো আমরা এখানে ওয়াই ইকুয়াল টু 0 যদি পুট করে দিই, তাহলে 2/3 মাইনাস 2 ইন্টু 0 অর্থাৎ 2/3 হয়ে গেল। তাহলে প্রথম কেসে যখন ওয়াই ইকুয়াল টু 0 তখন ডিইউ ডিওয়াই এর মান পেয়ে গেলাম আমরা 2/3। ঠিক আছে, তাহলে এটার জন্য আমরা লিখে দিই ডিইউ বাই ডিওয়াই ইকুয়াল টু 2/3। আচ্ছা, এবার যদি এই মানটা 0.15 এর রেসপেক্টে হয়, তাহলে 0.15 এর রেসপেক্টে যদি হয়, তাহলে এটা যদি y ইকুয়াল টু 0.15 মিটারের রেসপেক্টে হয়, তাহলে তোমরা এখানে বসাও, একটা মান পেয়ে যাবে তো এই ক্যালকুলেশনটা তোমরা করে নিও। ওকে, তাহলে বুঝতে পারছো এখান থেকে আমরা তাহলে ডিইউ ডিওয়াই কিন্তু পেয়ে গেলাম। আর এই অঙ্কটাতে আরেকটা জিনিস দেওয়া আছে, তাহলে আমরা ডিইউ ডিওয়াই পেয়ে গেছি দুটো কন্ডিশনের জন্যই। ওকে, এবার আমাদের মিউ কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে 8.63 পয়েন্ট। এই অঙ্কগুলো করতে গেলে সবচেয়ে মাথায় যে জিনিসটাকে রাখবে, যখন তুমি ফাইনাল ডিরাইভেশনটা বা ফাইনাল ফর্মুলাতে তুমি যখন প্রত্যেকটা মান বা প্রত্যেকটা প্যারামিটারকে যখন পুট করবে, তখন কিন্তু তাদের ইউনিট সেম স্কেলে থাকে। সেম স্কেল মানে ধরো তুমি শুধু এসআই পদ্ধতিতে করলে সব এসআই পদ্ধতিতে থাকবে, সিজিএস পদ্ধতিতে করলে সব সিজিএস পদ্ধতিতে থাকবে। এবার দেখবে যে তোমার আনসার কি ফর্মে দেওয়া আছে। যে দেখা গেল তোমার যে এমসিকিউর যে নাম্বারগুলো মানে যে অপশনগুলো থাকে সেগুলো যে সব দেখছি নিউটন মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ফর্মে আছে, বা যেখানে স্ট্রেস তার নিউটন পার মিটার স্কোয়ারে আছে, তাহলে তুমি কিন্তু সবগুলোকে ওই ফর্মে ট্রান্সফার করে নেবে। ক্লিয়ার? আর যদি সব সিজিএস পদ্ধতি থাকে তাহলে সিজিএস পদ্ধতি ট্রান্সফার করে নেবে। এই ইউনিট কনভার্সেশনটা কিন্তু এখানে একটু করতে হবে, একটু ঠান্ডা মাথায় করবে, খুব ইজি। আচ্ছা, এখানে কি নিউকেলে কি বলেছি 8.63 পয়েজ। আমি আগের দিনই বলেছি পয়েজ মানে কি, পয়েজ কাকে বলে? পয়েজ হচ্ছে 8.63 ডাইন সেকেন্ড পার মিটার স্কোয়ার, এটাকেই বলে হচ্ছে পয়েজ। ক্লিয়ার? এটাকেই বলে হচ্ছে পয়েজ। আচ্ছা, পয়েজ থেকে নিউটন সেকেন্ড পার মিটার ট্রান্সফার করা তোমাদেরকে একটা ছোট্ট জিনিস শিখিয়ে দিই। সেটা যে এটাকে যদি 10 দিয়ে ভাগ করে দাও, যদি 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা হয়ে যাবে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। ক্লিয়ার? তোমরা এইভাবে মিউটাকে ইউজ করে অঙ্কটা করতে পারো, তাহলে এটা যে মিটারের রেসপেক্টে আছে কোনো অসুবিধা হবে না। আবার তোমরা এই যে মিটারের এই রেসপেক্ট আছে এটাকে তোমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিতে পারো, তাহলে তুমি 8.63 একবার ইউজ করে দেবে। তাহলে আমি চলো তোমাদেরকে দুটোই দেখাচ্ছি, দুটোই তোমাদেরকে করে দেখাই। যদি আমি ধরো টাও, আমি এটা নিউটন পার মিটার স্কয়ারে বার করবো, তাহলে আমি এখানে মিউ কে বসাবো কত, 8.63 ডিভাইডেড বাই 10 ইন্টু 2/3। ক্লিয়ার? এটার আনসার করলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে নিউটন
পার মিটার স্কয়ারে পাবে। আর যদি আমরা এটাকে যদি ডাইন পার সেন্টিমিটার স্কয়ারে পেতে চাই তাহলে কি হবে, তাহলে যেটা করতে হবে 8.63 ডাইন পার সেন্টিমিটার স্কয়ারে যদি আমরা বার করতে চাই তাহলে আমাদেরকে এখানে যে ওয়াই এর যে ভ্যালু বসাতে হবে, এটা ইনটু হবে, এখানে যে ওয়াই এর যে ভ্যালু বসাতে হবে সেটা কিন্তু আগেই সেন্টিমিটারে বসিয়ে নিতে হবে। মানে আমরা যে ডিইউ বাই ডিওয়াই কি পেয়েছিলাম, ডিইউ বাই ডিওয়াই পেয়েছিলাম 2/3 মাইনাস 2y। যেহেতু আমরা প্রথমে ওয়াই কাল 0 করছি তাহলে ওয়াই এর মানটাই কেটে গেছে, তাই এখানে যদি আমরা ডিরেক্ট 2/3 কে সেন্টিমিটার করে বসিয়ে দিই কোনো অসুবিধা নেই। কিন্তু ইনকেস যখন ওয়াই কালটা আমরা 0.15 এ বার করবো, যখন এখানে 0.15 বার করবো তখন কিন্তু এখানে ওয়াই এর মান 0.15 মিটার বসানো যাবে না, ওটাকে সেন্টিমিটার বসিয়ে এই ডিওয়াই এর মানের কনসিডারেশন যেটা আনতে হবে সেটা কিন্তু সেন্টিমিটারে আনতে হবে, তারপর সেন্টিমিটারের মানটাকে এখানে আমরা ডিরেক্ট বসাতে পারবো। তো বেস্ট তোমাদেরকে এই ঝামেলাটাতে যেও না। সাধারণত আমাদের যে প্রশ্নগুলো আসে সব নিউটন মিটার পার সেকেন্ড স্কয়ার মানে নিউটন কনসেপ্টেই আসে, মানে এসআই ইউনিটেই আসে। তাই সেই জন্য তোমাদেরকে এই ট্রিকটা দিয়ে রাখি যে পয়েসকে 10 দিয়ে ভাগ করে নেবে, পয়েসকে 10 দিয়ে ভাগ করে নেবে, সেটা নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ারে বেরিয়ে গেল, আর কোনো ঝামেলা নেই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই পোর্শনে এই কনসেপ্টটা দিয়ে মানে এই অঙ্কটা যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় তাহলে অন্ততপক্ষে তোমরা এটা বুঝতে পারো যে ভেলোসিটিকে আমরা কিভাবে বার করি বা ভেলোসিটির পেছনে যে নিউমেরিক্যাল কনসিডারেশন গুলো আছে সেটা কি। এইবার আমি নেক্সট এপিসোডে যে দুটো প্রবলেম করবো সেটা কিন্তু কনসেপচুয়াল, তোমাদেরকে বুঝতে হবে, সেগুলো কিন্তু মোর ইন্টারেস্টিং। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এই ভিডিওর জন্য আপাতত এইটুকুই। সাথে থাকো, যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে ক্লিক করো, লাইক শেয়ার করো, আমার উৎসাহ বর্ধন করো। ততক্ষণের জন্য আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই।